পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে, শূন্য আর ধরাতলে মন্ত্র বাঁধে ছন্দে আর মিলে। বনেরে করায় স্নাত শরতের রৌদ্রে সোনালি, হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি। মাঝখানে আমি আছি, চৌদিকে আকাশ তাই দিতেছে নিঃশব্দ করতালি। আমার আনন্দে আজ একাকার ধ্বনি আর রং, জানে তাকি হে কালিম্পং। যদিও আমাদের এই পর্বটা কালিম্পংয়ের সিলারিগাঁওকে দিয়ে শুরু করে সিকিমের জুলুকে গিয়ে শেষ করব। আজ এই পর্বে আপনারা দেখবেন রামিতে ভিউ পয়েন্ট, সাইলেন্ট ভ্যালি, ঋষিখোলা ব্রিজ, নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য, রংলি বাজার, মেঘে ঢাকা জুলুকের পথঘাট, নাথুলা ও বাবা মন্দিরের ইতিবৃত্ত, এছাড়া কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক দৃশ্য। তাহলে চলুন আর বেশি দেরি না করে মূল গল্পটি শুরু করি। সুপ্রভাত বন্ধুরা, আজ ডিসেম্বরের 27 তারিখ। এখন ভোর 5:45। সূর্যোদয় এখন সময়ের অপেক্ষা। আকাশটা দেখে মনে হচ্ছে পরিষ্কারই আছে। আর একটু আগে ঘুম থেকে উঠলে ভালো হতো, কারণ যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরোতে পারবো তত তাড়াতাড়ি আমরা রামিতে ভিউ পয়েন্টে পৌঁছে যাব। বাইরে এখন অসম্ভব ঠান্ডা, 7 ডিগ্রির আশেপাশে হবে। জানি না কতটা কি ভিউ দেখতে পাবো, কারণ মেঘে ঢেকে যাচ্ছে এখন থেকেই। 5:15 সময় যখন উঠেছিলাম তখন আকাশ ক্লিয়ার ছিল। সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম রামিতে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। জঙ্গলকে সাথে নিয়ে পায়ে হেঁটে যেতে সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। তবে এই পথে যারা একা আসবেন, হাতে একটা শক্ত লাঠি রাখবেন। এতে ভয় কিছুটা প্রশমিত হতে পারে, কারণ আমাদের গাড়ির চালক রাজদার সাথে কথা বলে জেনেছিলাম এই জঙ্গলে ভাল্লুক বা অন্যান্য জীবজন্তুর থাকাটা স্বাভাবিক ব্যাপার। একটা তথ্য দিয়ে রাখি, এখানে যারা গরম বা বর্ষার পরে আসবেন অবশ্যই সাথে নুনের প্যাকেট রাখবেন, কারণ এই সময় জোকের উৎপাত খুব ভালোই থাকে। এছাড়া এই এবড়ো খেবড়ো পাথুরে পথে অবশ্যই স্পোর্টস শ্যু টাইপের ভালো জুতো পরবেন। এই পথে চলতে চলতে আশপাশের পরিবেশ চাক্ষুষ করতে করতে আপনার হয়তো গা ছমছম করতেই পারে, তবে আমি রেকমেন্ড করব অবশ্যই আসবেন, বেশ ভালো লাগবে। তবে যাদের পায়ে সমস্যা আছে, হাঁটতে অসুবিধা হয়, তাদের আসার দরকার নেই। যাবার পথে এই রাস্তাটি বেশ সমতল ও ঢালু, কিন্তু ফেরার পথে একটু অসুবিধা হতে পারে। স্পোর্টস শ্যুটা পরে আসেনি। এখানে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই ভালো জুতো পরে আসবেন। জানি তো কিছু দেখা যাচ্ছে না বলছে। এটাই হলো রামিতে ভিউ পয়েন্ট। মনে মনে যা ভেবেছিলাম সেটাই হলো। পুরো মেঘ ঢেকে দিয়েছে। দূরের কাঞ্চনজঙ্ঘা মুখ লুকিয়ে মেঘের আড়ালে এখন। নিচে তিস্তা নদীর ভিউ খুব সুন্দর দেখা যায়, কিন্তু সেটাও আজ মেঘে ঢাকা। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে এলাম। হোমস্টে থেকেও তার দর্শন ভালোই পাওয়া যাচ্ছে।
ক্যামেরায় কতটা ভালো আসছে জানি না। এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে। আশা করছি বেলা বাড়ার সাথে সাথে আরেকটু ক্লিয়ার হবে। এই হোমস্টেতে আপনারা যদি চান সরাসরি ফোন করে বুক করে নিতে পারেন। ফ্যামিলি বন্ধুরা ছাড়াও কাপেলরাও এখানে আসতে পারেন। এই হোমস্টের প্রতিদিন জনপ্রতি 800 থেকে 1000 টাকা ফুডিং ও লজিং হিসেবে নেওয়া হয়। স্ক্রিনে এই হোমস্টের নাম ও ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, অমলেট এবং চা। সিলারিগাঁওকে বিদায় জানিয়ে আমরা এখন চললাম জুলুকের পথে। পথে পড়বে সাইলেন্ট ভ্যালি। এখন আমরা গাড়ি থেকে নেমে নিচের দিকে চলেছি চারিদিকে দেখতে দেখতে। অসম্ভব সুন্দর লাগছে। উঁচু উঁচু পাইন গাছের মধ্যে দিয়ে রোদের ছটা এসে পড়ছে। চারিদিক অত্যন্ত শান্ত, পাখিদের কলতান। প্রকৃতি এখানে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। এই সব কিছু দেখতে দেখতে ও অনুভব করতে করতে নিচের দিকে এগিয়ে চলেছি। পরিবেশটা বড়ই অদ্ভুত, শান্ত ও স্নিগ্ধ। বলতে বলতেই আমরা সাইলেন্ট ভ্যালির কাছে এসে পৌঁছলাম। শীতের সময় আপনারা সিলারিগাঁওতে এলে এই সাইলেন্ট ভ্যালিতে কিন্তু অবশ্যই আসবেন। গরমের সময়, বর্ষার ঠিক পরে অবশ্য আসতে পারেন, তবে জোঁকের কিন্তু সমস্যা থাকবে ওই সময়। আমরা 4 বছর আগে অক্টোবর মাসে যখন এসেছিলাম তখন প্রচুর জঙ্গল ও অস্বাভাবিক জোঁকের জন্য এক্সপ্লোর করতে পারিনি। আসলে বর্ষার সময় জঙ্গলগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। যাই হোক, বর্ষাকালে এই ভ্যালি জলে ভরে থাকে। স্থানীয়দের কাছে শুনেছিলাম এর অনেক আগে এখানে একটা লেক ছিল। বর্ষাকালে যদি কেউ আসেন তবে এই স্থান অবশ্যই অ্যাভয়েড করবেন। সাইলেন্ট ভ্যালি দেখে আমরা গাড়িতে এসে বসলাম। এখন আমাদের পরের গন্তব্য ঋষিখোলা চেকপোস্ট। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সবার জন্য। আগামী দিনে আপনারা যারা এই সিল্ক রুটে ঘুরতে আসবেন, বড় ও বাচ্চাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলে দিচ্ছি। বড়দের ক্ষেত্রে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এবং বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট। এছাড়া পাসপোর্ট সাইজের ফটো সবার ক্ষেত্রেই লাগবে। আধার কার্ড ডকুমেন্ট হিসেবে এখানে চলবে না, এটা খেয়াল রাখবেন। যেদিন সিলারিগাঁও পৌঁছবেন ওই দিন রাত্রিবেলায় গাড়ির চালক আপনাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্ট কালেক্ট করে নেবেন এবং দায়িত্ব নিয়ে উনি পারমিশন করিয়ে নেবেন। আপনাদের কোনো ঝক্কি নিতে হবে না। পারমিশনের কপিগুলো বিভিন্ন চেকপোস্টে গাড়ির চালকই জমা করে দেবেন।
প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি ঋষিখোলা চেকপোস্টের উদ্দেশ্যে। এই পথে রাস্তার ভালো থাকলেও কিছু কিছু জায়গায় ধসের কারণে রাস্তা মারাত্মক ক্ষতি হয়েছে। আমরা এখন এসে পৌঁছলাম ঋষিখোলা ব্রিজে। আমার ঠিক বাঁ দিকে পশ্চিমবঙ্গের চেকপোস্ট ও ডান দিকে সিকিমের চেকপোস্ট। এই দুই চেকপোস্টেই আমাদের পারমিশনের কপিগুলো জমা দিয়েই পরের গন্তব্যে এগোতে হবে। এখন আমাদের পরের গন্তব্য রংলি বাজার। চারিদিকে সবুজ পাহাড়ি বনভূমি, তার সাথে দূষণমুক্ত পরিবেশ। আশা করি এই পথে আপনাদের জার্নি ভালো লাগবেই। আমরা যারা শহর ঘেঁষা এলাকায় থাকি বা শহরে থাকি, আমাদের বায়ু দূষণ, শব্দ দূষণ এবং চারিদিকে ব্যানার হোর্ডিংয়ের দৃশ্য দূষণ এইগুলো সহ্য করতে হয়। কিন্তু এই পথে জার্নি করার সময় এই সমস্ত রকম দূষণ ছাড়াই আপনাদের যাত্রাপথ কেটে যাবে। দেখতে দেখতে আমরা রংলি ব্রিজ পেরিয়ে রংলি বাজার চলে এলাম। এখানে আমরা 1 ঘন্টার মতো সময় পাবো মার্কেটটাকে ঘুরে দেখার ও প্রয়োজনীয় জিনিস কেনাকাটি করার। আমার একটা বড় ভুল হয়ে গেছে, এই মার্কেটের কোনো ভিডিও করিনি। পরের বারে এলে অবশ্যই করব। তবে এখন এই বাজার সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিচ্ছি, ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন। কারণ জুলুক যাবার আগে এটাই বড় মার্কেট। যত ওপরে উঠতে থাকবেন কেনাকাটি করার মতো কোনো দোকানপাট পাবেন না। এখানে আপনি বিভিন্ন রকম জ্যাকেট ও সোয়েটার বেশ ভালো সস্তায় পাবেন, একটু দরদাম করে নিতে হবে এই যা। এছাড়া টুপি, স্কার্ফ, স্টোল, শাল ইত্যাদি শীতের জিনিস পেয়ে যাবেন। এছাড়াও মুদিখানার দোকান থেকে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো মুড়ি, চানাচুর, বিস্কুট, পাউরুটি ইত্যাদি খাবার। এখানে ওষুধের দোকান আছে, আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন ক্যান এবং ওআরএস এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। যাদের হার্ড ড্রিঙ্কস চলে তাদের কাছে সিকিমের এই রংলি বাজার স্বর্গ। পশ্চিমবঙ্গের থেকে অনেক সস্তায় বিভিন্ন ব্র্যান্ডের এই জিনিসগুলো পাওয়া যায়। তবে কেনার সময় দোকান থেকে অবশ্যই মনে করে বিল নিয়ে নেবেন, কারণ বাড়ি ফেরার সময় সেই বিলটা আপনাদের কাজে লাগতে পারে। রংলিকে বিদায় জানিয়ে এখন আমরা এগিয়ে চলেছি লিংতামের উদ্দেশ্যে। এই রাস্তায় প্রকৃতি বড়ই অপরূপ। যেমন সবুজের সমারোহ, তেমন সুন্দর রাস্তা। এমন মনোমুগ্ধকর পথে যাত্রা করার আনন্দই আলাদা। লিংতামে এসে আমাদের 1 কপি ডকুমেন্ট জমা করতে হলো লিংতাম আউটপোস্টে, এবং তার সাথে একটা অক্সিজেন ক্যান নিতে হলো, যেটার দাম পড়ল প্রায় 600 টাকা। সিকিম সরকার অক্সিজেন ক্যান বাধ্যতামূলক করে দিয়েছে। ওই যে সামনে দেখছেন, ওটা কিউখোলা জলপ্রপাত। জুলুক থেকে ফেরার সময় আমরা এখানে দাঁড়াবো। এই পথ বড়ই মনোরম আর স্নিগ্ধ। প্রকৃতি আপনার কানে কানে বলে যাবে এই পথে আপনাদের সবাইকে স্বাগত। যত এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে কি যেন মিস করছি। রাস্তার দুই পাশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মনে হচ্ছে যেন ধস নেমে লণ্ডভণ্ড হয়ে গেছে। এমন সময় মন খারাপ হয়ে গেল। 4 বছর আগে এই পথে যখন এসেছিলাম তখন রাস্তার পাশে ছিল সবুজে ঘেরা। এখন পাথর কেটে রাস্তা চওড়া হচ্ছে, যার ফলে সবুজের আধিক্য অনেকাংশে নষ্ট হয়েছে। এখন আমরা পদমচেন গ্রামকে পাশে রেখে এগিয়ে চলেছি। এখানেও বেশ কিছু হোমস্টে আছে। আপনাদের যাদের অত্যাধিক ঠান্ডায় অসুবিধা হয় তারা এখানেও রাত্রি যাপন করতে পারেন। সামনে যে প্রাণীগুলোকে দেখছেন এগুলো সব চমড়ি গাই। এখন বরফ পড়ার সময়, তাই ওরা পাহাড়ের ওপরের গ্রামগুলো থেকে নিচে নেমে এসেছে। যত উপরে উঠছি আবহাওয়া তত বদলে যাচ্ছে। মেঘের জন্য দৃশ্যমানতা আগের থেকে অনেক কমে গেছে।
এখন আমরা মূল রাস্তা ছেড়ে হোমস্টে যাবার পাথুরে রাস্তা ধরলাম। এখন বিকেল 4টে বাজে। দেখতেই পারছেন এই পথে দৃশ্যমানতা একদম শূন্য এবং বাঁদিকে খাদ। এই রকম আবহাওয়াতে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ, যখন তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। হোমস্টের বারান্দা থেকে সামনের খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু এখন এই রকম অবস্থা হয়ে রয়েছে। হোমস্টের ঘরটা বেশ ছিমছাম এবং বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লাগেজগুলো ঘরে রেখে আমরা এই বিকেলবেলায় লাঞ্চ করে নিলাম। মেঘ কেটে যাওয়ার পর রাতের বেলায় হোমস্টের বাইরেটা ঠিক এমন ছিল। এখন রাত 9টা বাজে। আমাদের ডিনার কমপ্লিট। আমাদের রাতের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি আর চিকেন। সন্ধেবেলায় স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর চা। চাইলে আপনারা ভেজ মোমো বা চিকেন মোমো এবং চিকেন পকোড়া পেয়ে যাবেন, এবং এর জন্য আপনাদের এক্সট্রা পে করতে হবে, কারণ এইগুলো প্যাকেজের বাইরে। স্ন্যাক্স আইটেমের স্বাদ ঠিকঠাক থাকলেও ডিনার বা লাঞ্চের খাবারের স্বাদ খুব একটা ভালো লাগেনি। যাই হোক, আজ এই পর্যন্তই। কাল আবার সকাল সকাল উঠতে হবে। এখন শুভরাত্রি। হ্যালো বন্ধুরা, আজকের ডিসেম্বর মাসের 28 তারিখ। সবাইকে সুপ্রভাত। সকালটা বেশ ভালোই লাগছে। কালকে যখন আমরা এখানে এসেছিলাম বিকেল 4টের সময়, তখন তো আপনারা দেখেইছেন কীরকম ওয়েদার ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো মেঘে ঢাকা ছিল জায়গাটা। এখন আপনাদের দেখাচ্ছি কীরকম পরিস্থিতি রয়েছে। কালকের থেকে এখন অনেকটাই পরিষ্কার হয়েছে, অনেকটাই দেখা যাচ্ছে। তবে দূরের যে পাহাড়গুলো ভিজিবিলিটি আরও ভালো দেখা যায় এখান থেকে, অতটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু কালকের থেকে অনেক বেটার। দেখুন, চলুন, আমাদের ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেছে, আমাদের ডাকছে। ব্রেকফাস্টে আমরা বলেছিলাম আমরা ম্যাগি খাবো। আমরা সাইট সিনে যাব নাথুলার দিকে। ব্রেকফাস্ট রেডি। এখন প্রায় 8:30 বাজতে যায়। আমরা ব্রেকফাস্টের পর্ব সেরে বেরিয়ে পড়লাম। আমাদের বেরোতে একটু দেরি হলো। আপনারা কিন্তু সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়বেন, কারণ যত তাড়াতাড়ি থাম্বি ভিউ পয়েন্টে উঠবেন, কাঞ্চনজঙ্ঘা এবং জিগজ্যাগ রোডের ভিউ ক্লিয়ার পাবেন। আমরা আজ এক্সপ্লোর করব ওল্ড সিল্ক রুটের বিখ্যাত জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুব লেক, এছাড়া নাথুলা ও ছাঙ্গু লেক সংযোজন করেছি, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। নাথুলা পাসে যাবার পারমিশনের খরচ হিসেবে জন প্রতি 1000 টাকা করে বলেছিলেন আমাদের ড্রাইভার দাদা। আমরা 700 টাকা করে রাজি করিয়েছিলাম, এবং ছাঙ্গু লেক যাবার জন্য এক্সট্রা গাড়ি ভাড়া 2000 থেকে 2500 টাকার মতো লাগবে। আপনারা পরবর্তীকালে দরদাম করে নেবেন। আমরা এখন এই সিল্ক রুটের জিগজ্যাগ রোড হয়ে চলেছি। এই রুটের ইতিহাস সম্বন্ধে কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। সিল্ক রুটের জিগজ্যাগ রোড বলতে মূলত পূর্ব সিকিমের প্রাচীন বাণিজ্য পথকে বোঝানো হয়, যা ছিল এশিয়া ও ইউরোপের মধ্যে রেশম, মশলা ও সাংস্কৃতিক আদান প্রদানের এক জটিল নেটওয়ার্কের অংশ। সেখানে পাহাড়, মরুভূমি ও দস্যুদের বাধা অতিক্রম করে বণিকরা পণ্য ও সভ্যতার বিনিময় করত,
যা শেষ পর্যন্ত সামুদ্রিক রুটের কারণে গুরুত্ব হ্রাস পায়। 1877 সালে জার্মান ভূগোলবিদ ফার্দিনান্দ ভন রিchthofen এই বিশাল বাণিজ্য পথকে সিল্ক রুট নামে অভিহিত করেন। এর বিস্তৃতি ছিল অনেক বড়, এশিয়া, ইউরোপ ও উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত স্থল ও জলপথের এক বিশাল নেটওয়ার্ক ছিল, যা চীনকে রোমান সাম্রাজ্যের সাথে যুক্ত করত। শুধু রেশমই নয়, মশলা, সোনা, রত্নপাথর, কাগজ, বারুদ এই বাণিজ্য হতো। 1400 শতাব্দীতে মহামারী প্লেগ ছড়িয়ে পড়ায় এবং পরবর্তীতে দ্রুত ও শুল্কমুক্ত সামুদ্রিক বাণিজ্যের প্রচলন হওয়ায় এই রুটের গুরুত্ব হ্রাস পায়। থাম্বি ভিউ পয়েন্ট থেকে যে অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকলাম তা এক কথায় বলতে গেলে অনবদ্য। কিন্তু মেঘেদের সমুদ্রে জিগজ্যাগ রোডের ভিউ একদম হারিয়ে গেছে। তবে এই যা দেখলাম, এটাই বা কম কিসের। এত সুন্দর রোদ ঝলমলে আকাশ থাকা সত্ত্বেও অতিরিক্ত ঠান্ডার জন্য বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে ফিরে আসতে হলো। আমাদের এর পরের গন্তব্য নাতাং ভ্যালি, যেটা আমরা গাড়িতে যেতে যেতেই দেখতে পারবো। এই নাতাং ভ্যালিতে থাকার হোমস্টে আছে, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। পথে যেতে যেতে এই রকম সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ, উপত্যকা, সাথে কাঞ্চনজঙ্ঘা, আলাদাই একটা অনুভূতি। আমাদের এই সময় আসার একটাই উদ্দেশ্য ছিল বরফ দেখার, কিন্তু এখনো পর্যন্ত তুষারপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি, যদিও রাতের বেলায় টেম্পারেচার হিমাঙ্কের নিচেই থাকছে। প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি নাথুলা পাসের দিকে। ওখানে আমাদের আগে পৌঁছতে হবে, কারণ অতিরিক্ত গাড়ির জন্য জ্যাম হয়ে যাবার সম্ভাবনা থাকে। কুপুব লেক, বাবা মন্দির আমরা এই পথে ফেরার সময় দেখে নেব।
নাথুলার পথে যেতে যেতে ভারতীয় সেনার বীর গাথা একবার জেনে নেওয়া যাক। চীন আর ভারতের সামরিক সক্ষমতা তুলনা করে অনেকেই বলে থাকেন চীনের সাথে ভারত কি যুদ্ধে পেরে উঠবে? একবার তো হেরেই গিয়েছে। ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। সালটা ছিল 1967। 5 বছর আগে অর্থাৎ 1962-তে চীনের কাছে যুদ্ধে হেরে যাওয়ার ক্ষত দগদগে। সেপ্টেম্বর মাসের কোনো একদিনে ভারতীয় সেনা জওয়ানরা যখন সীমান্ত বরাবর কাঁটাতরের বেড়া লাগাচ্ছিলেন, ঠিক সেই সময় চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ অতর্কিতে হামলা চালায় ও নির্বিচারে গুলি চালাতে থাকে। অতর্কিত হামলা চলার ফলে ভারতীয় সেনারা প্রস্তুত ছিলেন না ওই সময়। কিছু সময়ের মধ্যে নিজেদের গুছিয়ে নিয়েই পাল্টা আক্রমণ করা শুরু হয়, হেভি আর্টিলারি ফায়ার ও গুলি চালিয়ে। এই পাল্টা আক্রমণের ফলে চীনা বাহিনী পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে যায়। এই সংঘর্ষের ফলে আমাদের 65 জন বীর যোদ্ধা শহীদ হন ও পিএলএ বাহিনীর 400-এর বেশি সৈন্য মারা যান। এই জয়ের ফলে আমাদের সেনাবাহিনী তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হন এবং চীনা বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন। এই জয় 1962 সালের পরাজয়ের পর আমাদের সেনাবাহিনীর অনেকাংশে মনোবল বৃদ্ধি করে এবং আমাদের সামরিক সক্ষমতার প্রমাণ দেয়। প্রতি বছর ইন্ডিয়ান আর্মি 11ই সেপ্টেম্বর নাথুলা বিজয় দিবস হিসেবে পালন করেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হাঙ্গু লেক। এই লেক এবং নতুন বাবা মন্দিরের সংলগ্ন শেরথাং ওয়ার মেমোরিয়াল এবং গঞ্জুলামা ওয়ার মিউজিয়াম আপনারা দেখে নিতে পারেন। ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রতি একটি মনোমুগ্ধকর শ্রদ্ধাঞ্জলি। মাত্র 20 টাকার প্রবেশ মূল্যের বিনিময়ে দর্শনার্থীরা অভিজ্ঞ সেনাকর্মীদের দ্বারা পরিচালিত গাইডেড ট্যুরে অংশ নিতে পারেন, যা এমন এক শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করে যা পাঠ্যপুস্তকে প্রায়শই অনুপস্থিত ঐতিহাসিক আখ্যানগুলোকে আলোকপাত করে। মনোরম চারপাশের পরিবেশ এই অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তোলে, যা হাঙ্গু লেকের অত্যাশ্চর্য দৃশ্য এবং নাথুলা পাসের ঝলক দেখা যায়। এই স্থানটি 1967 সালে নাথুলা পাসে ভারত চীন যুদ্ধে কেবল মাতৃভূমির জন্য দান করা আত্মত্যাগের এক মর্মস্পর্শী স্মৃতিচিহ্ন হিসেবে কাজ করে। বাবা মন্দির বা ছাঙ্গু লেকের দিকে ভ্রমণকারীদের জন্য এটি একটি আদর্শ বিরতি স্থল হিসেবেও পরিচিত। বাবা মন্দির যাওয়ার পথে ওই মন্দিরের কিছু তথ্য আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। বাবা হরভজন সিংয়ের জন্ম 1946 সালে। তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান। 4 অক্টোবর 1968 সাল মালবাহী পশুদের নিয়ে অন্য আউটপোস্টে বিপদসংকুল পথে যাওয়ার সময় পা পিছলে নিচে হিমবাহতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। ভারতীয় সেনারা বিশ্বাস করেন তার মৃত্যুর পর থেকে তিনি অতন্দ্র প্রহরী হিসেবে এখনও সীমান্ত রক্ষা করে চলেছেন। এমনকি চীনের সেনারাও বাবা হরভজন সিংকে সমীহ করে চলে।
ভারত চীনের মধ্যে ফ্ল্যাগ মিটিং চলাকালীন তার জন্য আলাদা চেয়ার বরাদ্দ করা হয়ে থাকে চীনের তরফ থেকে। তার সম্মানে এখানে মন্দির নির্মিত হয়েছে, যেখানে আজও ওনার ব্যবহারের জিনিস, পরিচ্ছন্ন বিছানা ও ইউনিফর্ম রাখা আছে। অতিরিক্ত উচ্চতা, তীব্র ঠান্ডা ও তার সাথে চলতে থাকা ঝড়ের গতিতে হাওয়ায় আমরা এক প্রকার কাবু হয়ে গিয়েছিলাম, এবং বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকায় আমাদের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়ে। তাই আমরা সিদ্ধান্ত নিই জুলুকের হোমস্টেতে ফিরে আসার এবং ছাঙ্গু লেকের ট্রিপ বাতিল করি। আমাদের আর একটা ছোট গাড়িতে যে সদস্যরা ছিলেন তারা ছাঙ্গু লেকের ছবি পাঠিয়েছিলেন, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর ফেরার পথে সূর্যাস্তের কয়েকটা ছবি তুলেছিলাম, যেগুলো এখন আপনাদের সামনে। আজ আমার গল্প এই পর্যন্তই। আবার সিল্ক রুটের পরের পর্ব নিয়ে ফিরে আসবো। এপিসোডটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব অনেক মোটিভেশনের কাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।